ক্ষমতার চেয়ে ভয়ানক আর কিছু নেই। স্রষ্টা মানুষকে এত ক্ষমতা দিয়েও কিছুটা তার নিজের কাছে রেখে দিয়েছেন। বেশ কিছু সীমাবদ্ধতা দিয়ে মানুষকে খানিকটা দুর্বল করে রেখেছেন। কেন জানেন? যাতে ক্ষমতা পাবার পরও মানুষ নত থাকে, ভীত এবং প্রীত থাকে। কিন্তু ক্ষমতা পাবার পর মানুষের ভীতিটাই চলে যায়। সে তখন আর নত থাকে না, তখন সে সব কিছুই পেতে চায়, সব কিছুই জয় করতে চায়, এবং সেই পাওয়াটা সে কোনো কিছুই নত দিয়ে না, সে ভীতি দিয়ে পেতে চায়। এবং এই ক্ষমতার অপব্যবহারের কারণে বিগত সময়ে অসংখ্য মানুষ হয়েছেন নানাভাবে জেল, জুলুম, নির্যাতন আর হয়রানির শিকার। এত কিছুর পরেও তারা চেয়ে পাননি সঠিক বিচার, বলতে গিয়েও পারেননি না বলা হাজারো কথা। যে কথা যায়নি বলা, সে কথাগুলোই সময় হয়েছে বলার। এসএ টিভির এই প্ল্যাটফর্মে কথা বলবেন আপনি, শুনবে গোটা বিশ্ব। আর আয়োজন নিয়ে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাপ্পি খান। আজ আমাদের সাথে কথা বলার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দীর্ঘ জেল, জুলুম, নির্যাতন আর হয়রানির শিকার জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব রফিকুল ইসলাম মাদানী। আমরা কথা বলবো তার সাথে, জানবো তার কাছ থেকে তার জীবনের ঘটে যাওয়া বেশ কিছু নির্মম দুঃসহ স্মৃতির কথা। জনাব রফিকুল ইসলাম মাদানী, আমি শুরুতে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে, এবং একই সাথে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সুদূর নেত্রকোনা থেকে কষ্ট করে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনাকেও ধন্যবাদ, এসএ টিভিকেও ধন্যবাদ এই প্ল্যাটফর্মে আমাদেরকে কথাগুলো বলবার সুযোগ করে দেওয়ার জন্য। জি, আমি শুরুটা করতে চাই আপনার নামটা নিয়েই। এই যে রফিকুল ইসলাম মাদানী, আপনার নামের সাথে মাদানী যে উপাধিটা আপনি যুক্ত করেছেন, এটা নিয়েও বিগত সময়ে আসলে বেশ কিছু বিতর্ক ছিল। 2021 সালে খুব সম্ভবত আপনাকে সুপ্রিম কোর্ট থেকে একটা লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছিল এই মাদানী শব্দ বর্জন করার জন্য। এবং আমরা যতদূর জানি যে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে আসলে পড়াশোনা শেষ করার পরে যারা আসলে ওখান থেকে পড়াশোনা শেষ করে আসেন তারাই সম্ভবত এই টাইটেলটা বা এই উপাধিটা ব্যবহার করতে পারেন, মাদানী। তো আপনি নামের শেষে যে মাদানী শব্দটি ব্যবহার করেন, এটি আসলে শুরুটা কিভাবে, সেটা যদি একটু বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা এবং এই অনুষ্ঠানে যারা উপস্থিত আছেন সকলকেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলবার জন্য বা সবাইকে জানানোর জন্য একটা সুন্দর পরিবেশ করে দিয়েছেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। বাকি আপনি যে প্রশ্নটা করলেন যে আমার নাম নিয়ে, নামের বিষয়টা হলো, এই বিষয়গুলোতে আমি তেমন কথা বলতে চাই না, আগ্রহীও না। এটার একটা কারণ হলো এই বিষয়গুলো নিয়ে অনেক কথা হয়েছে, অনেক কথার জবাব দেয়া হয়েছে, কিন্তু আপনি প্রকাশ্যে ভাবে মিডিয়াতে এসে হয়তোবা এভাবে কথা মিডিয়াতে আসলে ওইভাবে আমার আশাই হয় না, সময় দেননি। জি, মিডিয়াতে ওইভাবে আসলে আমার আশা হয় না। জি, তো আমি আসলে হলো এই বিষয়গুলোতে ফেসবুক লাইভে কিংবা বিভিন্ন সময় জবাব দিয়েছি। আর এখন আলহামদুলিল্লাহ অনেক দিন যাবতই এটা নিয়ে আর তেমন কথা হয় না। আচ্ছা, আগে এটা প্রাথমিকভাবে যখন এই নামটা দেওয়া হয়েছে তখন, যেমন আপনার এখানে বিগত কয়েকদিন আগে আমাদের একজন শায়েখ, যিনি এখানে এই অনুষ্ঠানে ছিলেন, তিনার নাম শায়েখ জসিমউদ্দিন, কিন্তু ওনার নামের শেষ অংশে লাগানো হয় রহমানী। এটা লাগানো হয় মূলত হলো জামিয়া রহমানিয়া, এই যে মাদ্রাসা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির, ওখান থেকেই লাগানো হয়। আসলে আমাদের উপমহাদেশে নামের শেষে যে লকব লাগানোর কালচারটা, এটা অনেক কারণে হইতে পারে। কারো আছে বাবার জন্য হয়, বাবার নামের সাথে মিলিয়ে বংশ, যেটা আর কি, হ্যাঁ, বাবার নামের সাথে, হ্যাঁ, যেমন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, কামরুল ইসলাম বিন অলিপুরি, বা বিভিন্ন নাম মানে বাবার সাথে লাগিয়ে এই নামগুলো আসে। আবার এলাকার সাথে মিলিয়ে, যেমন অলিপুরি, ওনার বাড়ি হলো অলিপুর। তো আরও অনেক কিছুই বাংলাদেশে আপনার বা উপমহাদেশে নামের ক্ষেত্রে ব্যবহার হয়। এর ক্ষেত্রে একটা আছে উস্তাদের সাথে মিলাইয়া অনেক সময় অনেকে রাখে, প্রতিষ্ঠানের সাথে মিলাইয়া রাখে। আপনার রাখার পেছনে, আমার রাখার পেছনে আসলে মাদানী লাগানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। আচ্ছা, আমি যদি বলি মাদানী লাগানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তো আমার প্রতিষ্ঠান, আমি যেখানে পড়াশোনা করছি, জামিয়া মাদানিয়া বারিধারা,
তো সেখানে আমি যখন পড়াশোনা করি ওই মাদানী থেকে জামিয়া মাদানিয়া বাড়িধারা, তো বাড়িধারা মাদ্রাসার খতমে বুখারিতে আমি বয়ান করতেছিলাম। খতমে বুখারির অনুষ্ঠানে হুজুর আমাকে সুযোগ দিয়েছিলেন, আলোচনা করতেছিলাম। তো হুট করে আমাদের যে উস্তাদ উপস্থাপক ছিলেন বাড়িধারা মাদ্রাসার মুহাদ্দিস হুজুর, সম্ভবত মাসুদ সাহেব হুজুর আমার নামের শুরুতে মানে উপস্থাপনার শুরু লগ্নে বলা শুরু করলেন যে এই পর্যায়ে আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের মাদ্রাসার কৃতি ছাত্র ফারেক হচ্ছেন এই বছর রফিকুল ইসলাম মাদানী। সেখান থেকে মাদানীটা শুরু ফার্স্ট হলো। টাইম আমি আগে কখনো এইভাবে মাদানী আচ্ছা। লাগাইনি। এবং আমরা এই বিষয়টা নিয়ে খুব আমি বেশি জাস্ট এক মিনিটে শেষ করি যে হুজুর ওইটা বলার পর থেকেই জি ওই সময়ে ওই আলোচনাটাও একটু মানে সারা দেশে আলোচিত হয়েছিল। তো ওখান থেকেই মানুষ মাদানো লাগানো শুরু। এবং আমি চাচ্ছিলাম, এটা আপনাকে বলি, আমি পরে চাইছি মাদানিটা লাগুক। এটা কেন চাইছি বলি, আমাকে এক সময় আল্লাহ মাফ করুক হাইটে একটু ছোট হওয়ার কারণে বা শারীরিক গঠন একটু ইয়া হওয়ার শিশু কারণে বক্তাও বলা হতো এই নামটা জি এই নামটা যেন মুছে যায়। এবং এটা আমার কষ্ট লাগতো, ব্যাপক কষ্ট লাগতো আমার, যে এই লকবটা আমার জন্য খারাপ লাগতো। আমি শিশু বক্তা বললে আপনার কষ্ট আমার নিতে পারতাম না এটা। আচ্ছা, এই কারণে পরবর্তীতে আমি যখন দেখলাম যে কিরে শুধু রফিকুল ইসলাম বললে আমাকে চিনতেছে না, শুধু কিন্তু শিশু বক্তা নামে কিন্তু আবার আপনি ভাইরাল ছিলেন। শিশু বক্তা বললেও চিনতেছে। জি তো এই চেনার জন্য এইটাকে এই লকবটা বা এই যে পরিচিতিটা এটা মুছার জন্য আমার আরেকটা লকব দরকার। সেটা আমি যখন দেখলাম যে হুজুরের বলার পর এটা মানে ব্যাপকভাবে একটু আলোচনায় আসছে, পরবর্তী প্রোগ্রামে যেখানে আমাকে মাহফিলের দাওয়াত দিতে নিয়ে গেছে, ওই দাওয়াতের দেখা গেছে আমার নামের শেষে ওরা মাদানী লাগানো শুরু করছে। তখন আমি বুঝলাম যে মাশাআল্লাহ এটা তো ভালোই হয়েছে, তাইলে শিশু বক্তা কাইটা রফিকুল ইসলাম মাদানী লিখতেছে। এই জন্য তো দর্শক, আমার মনে হয় যে আমার মতো আপনাদের অনেকের মনেই, যাদের মনে এই প্রশ্নটা ছিল এবং যারা আপনারা এখনো জানেন না বা এই বিষয়টি নিয়ে আপনারা কৌতূহলী যে তার নামের শেষে মাদানী যুক্ত করার যে যুক্তিটা, তিনি হয়তোবা সেটি উপস্থাপন করতে পেরেছেন এবং আমার মনে হয় এটার মাধ্যমে আপনারাও আসলে বিষয়টি পরিষ্কার হতে পেরেছেন। আমি আসতে চাই আপনার বিগত আওয়ামী ফ্যাসিস্টের সময় আপনি বেশ কয়েকবার রোষানলে পড়েছেন এবং খুব সম্ভবত 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় মার্চ মাসে আপনাকে গ্রেফতার করা হয়, পরবর্তীতে ছেড়েও দেওয়া হয়েছিল, কিন্তু ঠিক পরবর্তী মাসে অর্থাৎ এপ্রিলে আবার আপনার বাড়ি থেকে আপনাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ঠিক কি কারণে এবং কি হয়েছিল আপনার সাথে আসলে? আমি আসলে আপনাকে বলি, আমাদেরকে কিন্তু এবং এই তাদের রোষানলে আপনি কিভাবে পড়লেন এই বিষয়টা একটু জানতে এটা চাই। আমি একেবারে শর্টেই বলতে পারবো। প্রাথমিকভাবে হলো মিডিয়ার সামনে যেটা দেখানো হয়েছে কিংবা মিডিয়াকে বা সারা দেশবাসীকে যেটা সরকার বুঝাইছে, যে আমি একটা বক্তব্য দিয়েছিলাম যে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যদি কেউ যায়, কোরআন যদি কেউ না মানে, তাহলে আমি সেই প্রধানমন্ত্রী মানি না। তো বক্তব্যের এক পর্যায়ে বলতে বলতে যে আমি ওই চেয়ারম্যানকে মানি না যে আল্লাহর বিরুদ্ধে, ওই এমপিকে মানি না, আপনি শেখ হাসিনা উল্লেখ করেননি, আপনি সেই প্রধানমন্ত্রী মানি না, না যে আল্লাহর বিরুদ্ধে গেলে ওই চেয়ারম্যানকে মানি না, ওই মেম্বারকে মানি না, ওই এমপিকে মানি না, কোরআনের বিরুদ্ধে গেলে, ইসলামের বিরুদ্ধে গেলে ওই প্রধানমন্ত্রী, ওই রাষ্ট্রপতি। তো ওই যে মেম্বার থেকে নিয়ে বলতে বলতে কথার যে একটা স্পিড, ওই স্পিডে দেখা গেছে যে আমাদের নেত্রকোনায় আপনার সাধারণভাবে কথা বললে ময়মনসিংহের আঞ্চলিক একটা আছে, মানে কচু মানে হলো আপনি মূল্যহীন, মানে কচু মানে কোনো নাই। তো এটা বুঝাইতে গিয়ে আসলে ওইভাবেই টানে চলে আসছে যে ওই কচুর প্রধানমন্ত্রীও মানি না। তো এটাকে আসলে দেখানো হয়েছে ব্যাপকভাবে যে এই কথার কারণে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। মূলত আমাকে ওই কারণে অ্যারেস্ট করা হয় নাই। মূলত আমাদেরকে অ্যারেস্ট করাই হয়েছে মোদি বিরোধী আন্দোলনের জন্য। সেই ঘটনায় আসলে কি হয়েছিল সেই ঘটনাটা হলো প্রাথমিকভাবে মোদি বিরোধী আন্দোলনে আসলে আপনাদের কি ভূমিকা ছিল এবং কেন মোদি বিরোধী আন্দোলনে আসলে অংশ নিয়েছিলেন এবং কেন এবার রোষানলে পড়লেন? এটা আপনার অনুষ্ঠানের সাথে খুবই মানানসই যে এই বিষয়গুলো আসলে আমি ওইভাবে বলি নাই, কখনোই বলি নাই। জি, এই জন্যই আজকে বলতেছি। এটা হলো যে মোদি বিরোধী আন্দোলনের প্রেক্ষাপট, ওই সময়টাতে ভারতে মুসলিমদের উপর ব্যাপক হত্যাযজ্ঞ চলতেছিল। তো সাধারণভাবে আমরাও মুসলমান, তারাও মুসলমান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিনের ভাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল মুসলিম আখুল মুসলিম। সেই হিসাবে পৃথিবীর যেই প্রান্তেই মুসলিম আক্রান্ত হয় অন্য মুসলমানের অন্তরে কষ্ট লাগে। তো আমরা দেখলাম যে এই বিভিন্ন জায়গায়, ভারতের গুজরাটে বা বিভিন্ন জায়গায়
মুসলমানদের উপরে এভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে, কষ্টে ক্ষোভ থেকে, যে লোক ওপেন মুসলিমদের গণহত্যা চালাচ্ছে, এই লোক আমাদের দেশে লাল গালিচা দিয়ে আসবে, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হবে তাকে, এটা আমরা মেনে নিতে পারি নাই। আমি যদি আমার কথা বলি, আমি মানসিকভাবে মেনে নিতে পারি নাই। তখন আমরা অনেক প্রোগ্রামে বলছি যদি মোদি বাংলাদেশে আসে আমরা তাকে ঠেকানোর জন্য প্রয়োজন হলে এয়ারপোর্ট ঘেরাও করব, প্রয়োজন হলে যা করার তা করব। আমরা মোদিকে বাংলাদেশে, যে মোদির হাতে আমাদের মুসলিমদের রক্ত লাগানো, তাকে লাল গালিচা সংবর্ধনা দিয়ে বাংলাদেশে অভ্যর্থনা জানানো হবে না। আচ্ছা, যখন এটা বলতেছি এক পর্যায়ে কিন্তু সারা দেশে এটা নিয়ে একটা তুমুল আলোচনা শুরু হয়েছে। জি, তো স্বাভাবিকভাবে আপনি যখন কোনো একটা কথা জাতির সামনে বলে বসবেন, তখন কিন্তু ওই কথা রক্ষা করাও আপনার জন্য জরুরি। না হলে মানুষ আপনাকে কি বলবে? পরের দিন আপনি মোদি আসলো, কিছুই বললেন না, পরে আপনাকে কি বলবে? সেম ঘটনা হয়েছে কি, আল্লাহ মাফ করো, আমাদের হেফাজত সহ, চরমোনাই সহ, বিএনপি সহ, জামাত ইসলাম সহ সমস্ত দলগুলোকে ডিজিএফআই বা এনএসআই কিংবা গোয়েন্দা সংস্থার লোকেরা যারা ছিলেন, জি, ব্যাপকভাবে চাপ দিছে হেফাজতের মুরব্বীদের। এমনকি আমি চাপ দিয়েছে তৎকালীন সরকারের কথাতেই, তারা নিশ্চয়ই সরকারের কথাতেই চাপ দিয়েছে, এবং 2 জন করে প্রতিনিধি ডেকে নিয়েছে। আচ্ছা, প্রত্যেকটা দল থেকে, যারা কিনা ওই সময় সরকার দলে ছিল না, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি দল, যেমন চরমোনাই থেকে, হেফাজত থেকে, বিএনপি থেকে, জামাত থেকে, সরকার বাদে যারাই ছিল, সরকারি দল ছাড়া বাকি বিরোধী দলগুলোর প্রত্যেক থেকে যারা আন্দোলনটা করতে পারে সম্ভাবনা আছে, ওদের থেকে 2 জন করে লোক ডেকে নিছে। এবং এটা যিনি বলেছেন, আমাকে এই তথ্যটা যিনি দিয়েছেন, তিনি বর্তমানে একজন মন্ত্রী, এবং তিনি বর্তমান সরকারেরই মন্ত্রী, বর্তমান এই বিএনপি সরকারের মন্ত্রী এবং একজন ছাত্র নেতা। আচ্ছা, তো উনি আমাকে বলছেন সরাসরি যে ভাই এরকম হচ্ছে, তো কেউ তো আসতে সাহস করছে না, আপনি কি করবেন? বিপি নূর ভাই, আমি নাম বলেই ফেলি, বিপি নূর ভাই, যে ভাই কেউ তো আসতে সাহস করছে না সামনে এই মোদি বিরোধী আন্দোলন। এমনকি আপনি মানে নূর ভাই এইভাবে বলছে আমাকে যে শুট করা হবে, মানে ওখানে নিয়ে প্রত্যেকটা দলের, গণ অধিকার পরিষদেরও 2 জনকে নেওয়া হয়েছে। ওই সময় তিনি ওই তথ্যটা কোথায় পেয়েছিলেন? ভিপি নূর যার কথা বললেন, তাদেরকে তো নেওয়া হয়েছে, 2 জন করে নেওয়া হয়েছে, সবাইকে নিয়ে থ্রেট দেওয়া হয়েছে যে যদি আপনারা মোদি বিরোধী আন্দোলন করেন আমরা শুট আউট, মানে শুটে যাব সরাসরি, মানে কোনো কথা নাই, কোনো আন্দোলন ঠেকানোর যে পন্থা ওইটা অবলম্বন করা হবে না, আমরা সরাসরি গুলি করব। এই জন্য মোদি বিরোধী আন্দোলনে গেলে নিজ দেশের নিরীহ মানুষকে এভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হবে, এইটা তো মানে ওই সময়টাতে আপনি দেখছেন, পরবর্তীতে ওই কথাটা বিপিন নূর ভাই যে আমাকে বলছেন, এই কথার বাস্তবতা তো আমরা 2 দিন পরেই দেখতে পারছি। বিবারিয়ায়, হাটাজারিতে, ঢাকায়, বাইতুল মোকাররমে, মসজিদের ভিতরে বুট পরে ঢুকে সব জায়গায় তো গুলি করে মানুষ মারা হয়েছে। তো বিপিন নূর ভাই আমাকে এই তথ্যটা দিছে যে ভাই কেউ তো আসতেছে না। তখন আমি বলছি ভাই কেউ না আসুক, ইনশাল্লাহ আমি থাকবো। তো ওই সময়টাতে আপনার সব দল বিপিন নূর ভাইয়ের বক্তব্য অনুযায়ী যে সবাইকে এভাবে ডাইকে নিয়ে থ্রেট দিছে, কেউ রাজি না। আলহামদুলিল্লাহ আমরা যারা ছাত্র নেতা আছি, আমরা ফ্রন্ট লাইনে আসি, আমরা থাকবো ইনশাআল্লাহ। এমনকি তখন আপনার আল্লাহ মাফ করুক, হেফাজত একটা সাংবাদিক সম্মেলন করেছিল, করে পর্যন্ত বলেছে যে আমরা মোদি বিরোধী আন্দোলনে নাই, এবং মোদি আসলে আমরা কোনো আন্দোলনে যাচ্ছি না। এবং সেটাও ছিল সরকারের এবং ওই সময়ের গোয়েন্দা সংস্থার মানে থ্রেটের কারণে। চাপ না, এটা আপনি কোনো নরমাল চাপের বিষয় না যে আপনাকে গুলি করা হবে, আপনাকে শুট করে ফেলে দেওয়া হবে, জীবন হুমকি আসলে একবারে সরাসরি। তো ওই সময়টাতে আমি নূর ভাইয়ের সাথে কানেক্ট হই। মানে আমার একটা কষ্ট ছিল এটাই যে আগামীকালকে 26শে মার্চ, আজকে 25শে মার্চ, আমরা সারা দেশব্যাপী বক্তব্য দিলাম, আলোচনা করলাম, আগামীকালকে কোনো জন আন্দোলনই করলো না, হেফাজত অলরেডি সাংবাদিক সম্মেলন করে সরে আসছে, তাহলে জাতির সামনে আমরা কি মানে কিভাবে মুখ দেখাবো বা আমাদের জবাবটা কি থাকবে? পরের দিন মাহফিলে গিয়ে যদি বা প্রোগ্রামে গিয়ে বা রাজনৈতিক প্রোগ্রামে গিয়ে আমরা বক্তব্য দিই মানুষের সামনে যে আমরা আগামীকালকে ওইটা করব, তখন তো মানুষ বলবে আপনারা তো অনেক বলেন, কিছুই তো করেন না। তো আমি সেই তাড়না থেকে, আমার মনের ওই তাড়না থেকে, এবং বাস্তবে আমি মোদিকে ঘৃণা করি মানে মুসলিম গণহত্যাকারী হিসাবে। তো আমি তাকে গণহত্যাকারী একজনকে লাল গালিচা সংবর্ধনা দিবে এবং আমরা খোলা ময়দানে শ্বাস প্রশ্বাস নিব এবং আমরা ওপেন থাকবো কিন্তু কিছুই করব না, এটা আমি মেনে নিতে পারছিলাম না। তখন আমি যাই, তখন আমি নূর ভাইয়ের সাথে যোগাযোগ করি,
উনিও আমার সাথে যোগাযোগ করেন যে ভাই এই অবস্থা, কেউ আসতেছে না, আপনি আসেন। তখন আমি বলছি ভাই তাইলে আমি আসতেছি, কোথায় আসবো বলেন। আমি ওই সময়টাতেই নূর ভাইয়ের সাথে স্বাভাবিক পরিচয়। আচ্ছা, তখন আমি ঢাকায় চলে আসি এবং আন্দোলনে আসি। তো আন্দোলনে আসার পর বাস্তবে যে হাকিকত দেখছি যে আসলে ওই ছাত্র নেতারা ছাড়া, নূর ভাইয়ের পোলাপান ছাড়া দুই হাজার হবে, আমরা গেছি কয়েকজন, এছাড়া তেমন কেউই আসেনি। এবং ওই সময়টা থেকে আপনি মূলত ফ্যাসিস্টের রোশানলে পড়লেন আসলে। এটাই সবচেয়ে মানে ওরা সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছিল। দেখেন, আমাকে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, এই বক্তব্যের কারণে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু এই বক্তব্য দিয়েছিলাম আমি ডিসেম্বর মাসে 9 তারিখ। এটা একবার ওদের কাছেও নোট আছে, আমার কাছেও তো যেহেতু মাহফিলের তারিখগুলো থাকে ওই গাজীপুরের গাছা থানায়, তাহলে আমাকে অ্যারেস্ট করা হয়েছে 2021 সালের মার্চে। 20 ডিসেম্বর আমি বক্তব্য দিয়েছি, এটা 2020 21 সালের মার্চের 25 তারিখ আমাকে অ্যারেস্ট করা হয়েছে মোদি বিরোধী আন্দোলন থেকে। তাহলে দুইটা কি মিলল? যদি ওই মানে বক্তব্য ক্ষোভটা আসলে ওখান থেকেই ছিল মূলত। ক্ষোভ মূলত এটাই যে মোদি বিরোধী আন্দোলন। আচ্ছা। এমনকি আমাকে র্যাবের একজন কর্মকর্তা, আমি কথা প্রসঙ্গে আর কি বলতে বলতে যে দুষ্টামি করে বলছে, হুজুর আপনি বলেন তো আপনাদেরকে আসলে কেন অ্যারেস্ট করা হয়েছে? আমি বলছি দিদি দাদাকে খুশি করার জন্য অ্যারেস্ট করছে আর কি। তখন উনি হাসতেছে অনেকক্ষণ, মানে আমি মানে ওনার ওই কথার ইয়াতে, মানে দিদি বলতে আপনি কি তৎকালীন হ্যাঁ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বুঝাইছি যে দিদি দাদারে খুশি করবার জন্য আমাদেরকে অ্যারেস্ট করছে। তখন ওনারা হাসতেছে। তো এটা তো মানে ওনারা হাসা মানে কি, এটা তো প্রমাণ বহন করে যে মানে মোদি যা বলবে বা ইন্ডিয়া যা বলবে আওয়ামী লীগ সরকার তাই করবে। এবং ওরা বলার আগেও অনেক কিছু করতো খুশি করার জন্য, মানে যেটাকে বলে আপনার অতি উৎসাহীপনা। মানে ভারতের চাহিদা বুঝে আর কি। চাহিদা তো বুঝেই, মানে একটু বেশি বুঝে, ওভার, মানে আগেই করে ফেলা যে অমুক। এবং এই যে বিগত সময়ে আমরা দেখতাম যে আসলে বিভিন্ন আলেম ওলামাদের উপরেই আসলে নির্যাতন, ভয়াবহ নির্যাতন নেমে আসতো। বিভিন্ন সময় তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো, এমনকি দাড়ি টুপি থাকলেও তাদেরকে জঙ্গি তকমা দেওয়া হয়েছে। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় জঙ্গি বিরোধী অভিযান। এইগুলোর পেছনে আসলে নেপথ্যে কি ছিল বলে আপনার মনে হয় একজন আলেম হিসেবে? এই ব্যাপারে আসলে বাপ্পি ভাই আমি কিছু ভিন্ন ধাঁচের কথা বলতে চাই। এই ব্যাপারে শুধু আওয়ামী লীগ না, এই নেরেটিভটা শুধু আওয়ামী লীগের বিষয়টা এমন না। আচ্ছা এই নেরেটিভটা মূলত তৈরি করে ইন্ডিয়া এবং আমেরিকা। আচ্ছা। এবং এই গোটা পৃথিবীতে যত হত্যাযজ্ঞ বেশি চালায় এই আমেরিকা, ইন্ডিয়া, এরা। এই কাশ্মীরে মুসলমানদের গণহত্যা করা, গুজরাটে গণহত্যা করা, কিংবা বাবরি মসজিদের সময়ে গণহত্যা চালানো, এগুলা সব করবে দিল্লি, ইন্ডিয়া, কিংবা আমেরিকা ইরাকে, এরপরে আপনার কি বলে ইয়াতে আফগানিস্তানে, বা বর্তমানে আপনার ইরানে শিশুদেরকে পর্যন্ত হত্যা করছে। আপনি বলেন যাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, যাদেরকে বলা হচ্ছে জঙ্গি, এরা কয়জন মানুষকে হত্যা করছে? কিন্তু যারা সবচেয়ে বেশি মানুষকে হত্যা করছে এবং বলতেছে, ওপেন বলতেছে আমরা একটা সভ্যতাকে বিলুপ্ত করে দিব, পৃথিবীর কাছে এরা সন্ত্রাসী না, ওরা জঙ্গি না। কিন্তু যেই মানুষগুলো ইনসাফের কথা বলছে, যেই মানুষগুলো একটা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলছে, যেই মানুষগুলো পৃথিবীকে একটা সুন্দর পরিবেশ তৈরি করার কথা বলছে, এরা হলো জঙ্গি, এরা হলো মৌলবাদী। ভারতকে খুশি করার পেছনে আসলে আমাদের স্বার্থটা কি? ভারতকে কেন খুশি করতে হবে? মানে এর পেছনে আসলে কারণ কি? এই নেরেটিভটা যদি আপনি চালু না করেন, ভারত যদি এটা চালু না করে, তাহলে তারা যে বাংলাদেশে দাসত্ব করাইতে চায়, বাংলাদেশের মানুষকে যে গোলামি করাইতে চায়, আমার যেটা মনে হয় যে তারা চিন্তা করে যে মানুষ যদি এরকম হয়ে যায় যে সুবহানাল্লাহ, মানে দেশের জন্য, ইমানের জন্য, ভূখণ্ডের জন্য, দ্বীনের জন্য এরা অস্ত্র হাতে তুলে নিতে পারে, এই অবস্থায় চলে যায়, তাইলে এটা এরা মনে করে যে তাইলে আমরা যা চাই বাংলাদেশে সমস্ত মানুষকে গোলাম বানায় রাখতে, বাংলাদেশের মানুষ যেন, বাংলাদেশের সরকার যেন, বাংলাদেশের বিরোধী দল যেন সব আমাদের কথায় উঠে বসে, এই চাওয়াটা ওদের পূর্ণ হবে না। কেন? কারণ মানুষ তো তখন তাদের ভূখণ্ডের জন্য, তাদের নিজস্ব স্বকীয়তার জন্য, স্বাধীনতার জন্য, মানে মূল স্বাধীনতা যেটা মানুষের অন্তরের স্বাধীনতা, সত্যিকার অর্থে স্বাধীনতা, ওইটার জন্য ফুঁসে উঠবে মানুষ। এই ভয় থেকেই ওরা মানে মানুষকে বিভিন্ন ট্যাগ দেয়, ট্যাগ দিয়ে আটকায় রাখে। আমি এই স্বাধীনতার জায়গা থেকে আবার আসবো, তার আগে আমাদের সময় হয়েছে একটি বিরতিতে যাবার। আমি বিরতির পরে এসে আবার এই জায়গাটা থেকে আলোচনা শুরু করতে চাই। সুপ্রিয় দর্শক, কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে একটি বিরতিতে যাবার। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই।
বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব রফিকুল ইসলাম মাদানী। বিরতিতে যাবার আগে আপনার সাথে কথা হচ্ছিল স্বাধীনতা নিয়ে। এই যে 2024 সালের 5ই আগস্ট, এরপর থেকে আমরা যে বলছি যে আমরা স্বাধীন হয়েছি, নতুন একটি গণতন্ত্র পেয়েছি, নতুন একটি রাষ্ট্র পেয়েছি, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। আপনার জায়গা থেকে আপনার কি মনে হয়, সত্যিকার অর্থে কি আমরা এখনো স্বাধীন হয়েছি? মানে প্রতিটা সেক্টরে, প্রতিটা জায়গার কথাই যদি আমি বলি, আমরা কি আসলে স্বাধীন হয়েছি কিনা সত্যিকার অর্থে? আমি সেটা মনে করি না। আসলে আমরা কখনোই স্বাধীন না। এই দেশের মানুষ ভারতীয় আধিপত্যবাদ থেকে বা ভারতের গোলামি থেকে রিয়েলভাবে স্বাধীন হয় নাই কখনোই। 71 সংগঠিত, আমার কেন জানি মনে হয় 71 সংগঠিতই করা হয়েছিল, প্ল্যানিং করে ইন্ডিয়া সংগঠন, মানে এটাকে গটাইছে ইন্ডিয়া যেন বাংলাদেশকে একটা কবজায় রাখা যায় এবং বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখা যায় এবং বাংলাদেশকে যেন বাংলাদেশের সারা জীবন যেন দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ রেখে চুষে খাওয়া যায়। এটা নাউজুবিল্লাহ একটা ডাস্টবিন বানানো যায়, মানে একটা ডাস্টবিন। অনেকে বলে যে এটা, অনেকে আমাদেরকে বলতো কথা হইলে যে এটা হলো ইন্ডিয়ার একটা খরক রাজ্য বা ইন্ডিয়ার একটা আমি বলি না ভাই, ইন্ডিয়ার অঙ্গরাজ্য না। ইন্ডিয়ার অঙ্গরাজ্যে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি অনেক শক্ত কথা বলতে পারে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হইয়াও ভারতের মোদির বিরুদ্ধে অনেক কিছু বলতে পারে, কিন্তু বাংলাদেশের সরকার, বাংলাদেশের যে রাষ্ট্রের দায়িত্বশীল যারা থাকে, এরাও ইন্ডিয়ার ব্যাপারে এত কিছু বলতে পারে না। এমনকি বর্তমান নতুন সরকার আসার পরেও না বলতে পারে না। এবং এখন শুধু তো তাই না, আপনি দেখেন যে ওই আমাদের মানুষগুলোরে মারে, গুলি করে কাঁটাতারের বেড়ায়, মানে কত লাশ ফেলে রাখে মাসকে মাস। 1 মাস বন্ধ ছিল, একবারে নিউজ হেডলাইন, হ্যাঁ আমরা গভর্নমেন্টে আসার পর বন্ধ হয়ে গেছে, এসে আবার শুরু হয়ে গেছে, আপনারা খেয়াল করবেন, আবার মারা হয়েছে। তো বিষয়টা হলো আমাদেরকে ওরা পাখির মতো গুলি করে মারে, ওরা আমাদেরকে ইচ্ছা করে বন্যার পানি ছেড়ে দিয়ে আমাদের সব বাসায় নিয়ে মানুষকে মেরে ফেলে, বাদ ছেড়ে দিয়ে। আর যখন পানির প্রয়োজন হয় তখন ওরা পানি আটকায় দিয়ে মানুষকে মরুভূমি বানিয়ে ফেলে। তবু বাংলাদেশকে আসলে একটা মজার পাত্র, এটা তো ডাস্টবিন না। আপনি যখন মন চাইলে এক জায়গায় পানি ফেললেন, যখন মন চাইলো আপনি পানিটা মানে ফেলে দিলেন, যখন মন চাইলো আপনি ওখানে ময়লা আবর্জনা একটা মনে করেন যে প্রাণী হত্যা করে ফেলে দিলেন, এটা তো ডাস্টবিন বলে। তো মানুষ তো আমাদেরকে এরা মানে ইন্ডিয়া একটা নাউজুবিল্লাহ, মানে আমাদের দেশ, এটা আমাদের এই ভূখণ্ড, আমরা এই দেশকে ভালোবাসি, কিন্তু এটা বলতে হচ্ছে যে ইন্ডিয়া এটাকে ডাস্টবিন বানায় ফেলছে। এবং এই ডাস্টবিনেও থাইকা, এই ডাস্টবিনের নিয়ন্ত্রক ইন্ডিয়ার গোলামি কইরা, ইন্ডিয়ার চাটুকারিতা কইরা আমার দেশকে যদি ডাস্টবিনও তারা বানায়, আমি ওই ডাস্টবিনের নিয়ন্ত্রক হইতে খুশি। আমি দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হইতে চাই না। এই দেশের রাজনীতিবিদদের অবস্থা হলো এটা, মানে তাদের শুধু ক্ষমতা চাই, রাইট। ওই আপনার রাষ্ট্রকে কি করতেছে, আপনার রাষ্ট্রের সকল সেক্টর ধ্বংস করে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, প্রশাসনিক সেক্টর ধ্বংস হয়ে গেছে, সব সেক্টর, মিডিয়া সেক্টর দখল করে নেওয়া হয়েছে। সব কিছুকে শেষ করে দেওয়ার পরেও আমার দরকার যতটুকুই আছে, আমি তো ক্ষমতাশীল, আমার চেয়ারটা দরকার, রাইট। বাংলাদেশে আমি তো এই জন্য বলি সুবহানাল্লাহ যে আমরা একটা সাধারণ মানুষ হয়েও আলহামদুলিল্লাহ আমি স্বাধীন। অন্তরের দিক থেকে আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করি না, এটা স্বাধীনতা। সেনাপ্রধান হয়েও স্বাধীন না, সে প্রধানমন্ত্রী হয়েও সে স্বাধীন না, রাষ্ট্রপতি হয়েও সে স্বাধীন না। আমাদের মুক্ত স্বাধীন কথা বলতে পারে না, মুক্ত স্বাধীন চলতেও পারে না। এই ক্ষেত্রে একটু ভাই আমি বলি বাপ্পি ভাই, এই ক্ষেত্রে স্বাধীনতার যে মিনিংটা দেওয়া হয়েছে যে 71 পরবর্তী সময়ে আমরা পাকিস্তানের গোলামি থেকে মুক্ত হয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষ কি দেখছে? আমি অবশ্যই পাকিস্তানের যে জুলুম বাংলাদেশের মানুষের উপর করছে এটার বিরোধিতা করি। আমার আব্বা গুলি খাইছে, আমার আব্বা, আমার এলাকায় গেলে সবাই জানে আমার আব্বার ওই মুক্তিযোদ্ধা খাতায় নাম ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ উনি যে গুলি খাইছে 71-এ, ওখানে যাইতে গিয়া, মানে যাওয়ার ইচ্ছা ছিল, যাইতে ছিলেন, তখনই গুলি খাইছে। ওনার পায়ে এত বড় কুরল ছিল, মৃত্যু যখন হয়েছে তখনও আমি দেখছি, এবং আগেও তো দেখছি, আব্বা দেখাইতো মাঝে মাঝে। তো আমরা পাকিস্তানের পক্ষ থেকে জুলুমের শিকার হয়েছে এই দেশ, এটা তো সত্য। কিন্তু 71-এর পরে ভারতের পক্ষ থেকে কি বাংলাদেশ জুলুমের শিকার হয় নাই? আওয়ামী লীগ এটা কখনো স্বীকার করবে না, আওয়ামী লীগ এটা মানতেই চায় না। শুধু 71-এর পর থেকে আওয়ামী লীগ না, বাংলাদেশে যেই সমস্ত দলগুলো রাজনীতি করে, এই কথাগুলো বলতে হয়, বিএনপি বলেন বা অন্য যে দলগুলো আছে, এরাও এক জায়গায় মানে বাধা, মনে হয় যেন মানে সবার কেবলা একদিকে, নাউজুবিল্লাহ। মানে এই জায়গাটা থেকে বেরোনোর কোনো, এরা বিশ্বাস করে না ভাই। আমি অনেকের সাথে কথা বলছি, আমি দেখি যে এরা বিশ্বাসই করে না যে ভারতের গোলামি না করেও যে বাংলাদেশ চালানো যায় কিংবা এ দেশে টিকা যায়, এটা ওরা মানসিকভাবে বিশ্বাসই করে না। এবং এই সেক্টরটা
মানে বাংলাদেশের যে প্রশাসনিক সেক্টর, আমলা বা পুলিশ, সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থা কিংবা আপনার মিডিয়া, এদের টপ লেভেলের, জি বাংলাদেশের টপ লেভেলের সকল সেক্টরের মানুষগুলোই ভারতীয় আধিপত্যবাদের গোলাম। এটা ইচ্ছায়, স্বেচ্ছায়, চাটুকারিতায় কিংবা ওই যে যেটাকে বলে হানি ট্র্যাপ বা এগুলোর শিকার হইয়া, কিংবা বলতে পারেন যে আপনি এই টাকা পয়সা কিংবা তার নিজের বিভিন্ন লোভনীয় লোভনীয় অফারের কারণে হইতে পারে। আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। আমি তার আগে একটু আপনার বিষয়ে, আপনার যে নির্যাতন জুলুমের সেই বিষয়টাতে আবার একটু ফিরতে চাই। যে আপনি বলছিলেন যে আপনি প্রথম টার্গেট হয়েছিলেন তৎকালীন সরকারের যে মোদি বিরোধী আন্দোলনের কারণেই আসলে মূলত আপনাকে প্রথম টার্গেট করা হয়। এরপরে বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন জায়গায় আপনি সেটা যেভাবেই হোক স্পষ্ট বা স্পষ্টভাবে সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য দিয়েছেন তাদের ভাষ্যমতে। তো আপনাকে যখন গ্রেফতার করা হয়েছিল, আপনাকে গ্রেফতারের পর একদিন হাতির ঝিলে নিয়ে যাওয়া হয়েছিল, যে বিষয়টা অত্যন্ত আলোড়ন সৃষ্টি করেছিল এবং সেখানে আপনাকে কোনো নারীর সাথে জোরপূর্বক ছবি তোলা এবং ধূমপান করতে বাধ্য করা হয়েছিল এবং এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনার চরিত্র হরণেরও চেষ্টা হয়েছে। তো আসলে সেদিন যে ঘটনাটি হয়েছিল, এইটা আসলে ঠিক কি হয়েছিল আপনার সাথে এবং ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল, এই বিষয়টা একটু পরিষ্কার করে যদি আপনি বলেন। ভাই, এই প্রশ্নের উত্তরটা আমি একটু পরে দিতে চাই। আমি একটু যদি বলি, আমি বলবো মানে ওই আগের কথায় আমার দুইটা কথা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে, যেটা জাতির জন্য দরকার। সেটা হলো এই যে বলছেন না যে জঙ্গি নেরেটিভ তৈরি করা। জি জি, আপনি দেখেন যে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও কয়েকজন আলেমকে ভারতের বিরুদ্ধে কথা বলবার কারণে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অন্যতম একজন হলেন আইনুল হক কাসেমি, মুফতি আমিনুল হক কাসেমি এবং আতাউর রহমান বিক্রমপুরী, মাওলানা আতাউর রহমান বিক্রমপুরী। আরও অনেককে এখন পর্যন্ত তাদেরকে মুক্তি দেওয়া হয় নাই এবং একজনকে গ্রেফতার করা হয়েছে 90 দিনের, মানে ইন্টারিম গভর্নমেন্টের সময় 90 দিনের একটা ওই কবের একটা আইন দিয়ে গ্রেফতার করা হয়েছে এবং ওনাদেরকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয় না। তো আমি এই কথাটাই টানতে গিয়ে বলতেছিলাম যে গোলামিটা আমাদের কোন লেভেলে আছে দেখেন, যে এখনও পর্যন্ত আমরা ভারতের গোলামি যারা করেছে এবং এই দেশের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে। এই কিছুদিন আগে মিডিয়াতে আসছে যে দুইজন সম্পাদক, বড় দুইটা পত্রিকার প্রথম আলো এবং ডেইলি স্টারের সম্পাদকরা চাপ দিয়েছিল যে জিয়া পরিবারের লোকদেরকে অ্যারেস্ট করার জন্য, তাদেরকে নির্যাতন করবার জন্য, এমনকি মেরে ফেলবার জন্য। এগুলো ওপেন জানাজানি। তাইলে আপনি বুঝেন তাইলে কত লেভেলের জুলুম এখনও পর্যন্ত চলছে, কিন্তু এদেরকে কিছু করা যায় না। এবং এরা এখনও পর্যন্ত এই বিপ্লবের পরেও, এই অভ্যুত্থানের পরেও এরা অবস্থানে আছে। আলেম ওলামাদেরকে গ্রেফতার করে রাখা হয়েছে। আলেম ওলামাদেরকে গ্রেফতার করে রাখা জামিন দেয়া হচ্ছে কাকে? সেনার বাহিনীর কাছ থেকে, ডিজিএফআই এর কাছ থেকে এনে জামিন দেওয়া হচ্ছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। জামিনে মুক্তি পাচ্ছে এখন আমাদের চট্টগ্রামের আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যাকারী। সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে হত্যা করেছে, যার ইন্ধনে, যার হুকুমে, সেই ইসকন নেতা চিন্ময় দাস, তার হুকুমে আলিফ ভাইকে, সাইফুল ইসলাম আলিফ ভাই একজন রাষ্ট্রের অ্যাডভোকেট, পিপি, ওনাকে হত্যা করা হয়েছে। আজকে এই বিএনপি সরকার তাদেরকে জামিন দিচ্ছে। আজকে কার কথায়, তাহলে আপনি বুঝেন কাদের কথায় শিরিন শারমিন চৌধুরীকে জামিন দেওয়া হচ্ছে, কাদের কথায়। এটা তো মানে একটা দেখানো হয়েছে যে শিরিন শারমিন চৌধুরীকে এই কি বলে অ্যারেস্ট করা হয়েছে, এগুলো তো একটা সাজানো নাটক সম্পূর্ণ। কি যে যেহেতু ডিজিএফআই এর কাছে আছে, এখন হুট করে যদি ওপেন করে দেওয়া হয় তাহলে এতদিন কোথায় ছিল, কি হয়েছে, অনেক প্রশ্নের জবাব দিতে হবে। তাইলে একটা অ্যারেস্টের একটা নাটক দেখানো হলো, আবার তাকে মুক্তি দেওয়া হলো। তো এই যে শিরিন শারমিন চৌধুরী আওয়ামী লীগের স্পিকার তো ছিল, আওয়ামী লীগের মানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরেই তো স্পিকারের পদ, তৃতীয় একজন পদের মানুষকে আপনি 2-3 দিনের মধ্যে মুক্তি দিয়ে দিচ্ছেন। চিন্ময় দাস, সে হলো রয়ের একবারে একনিষ্ঠ লোক এবং রয়ের দালাল। সারা দেশবাসী জানে সে রয়ের কি পরিমাণে বাংলাদেশ বিরোধী লোক। তো তাকে জামিন দেওয়া হচ্ছে। সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, তাকে জামিন দেওয়া হচ্ছে। অথচ আমাদের ভাই আইনুল হক কাসেমি, মুফতি আইনুল হক কাসেমি, আতাউর রহমান বিক্রমপুরী, অজস্র আলেম এখনো বন্দী আছেন। অজস্র যারা কিনা দেশের পক্ষে, ইমানের পক্ষে, ইসলামের পক্ষের লোক, তারা বন্দী আছে। আমরা নিজেরা দেখছি।
আল্লাহ রসুলের পক্ষে কথা বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক যে আসলে আপনি যে কথাগুলো বলছিলেন অবশ্যই এগুলো বাস্তব এবং এই প্রশ্নগুলো আসলে থেকেই যায়। তো এখন আমি একটু আপনার এই জায়গাটাতে আসতে চাই যে আপনিও তো আসলে কম নির্যাতনের শিকার হননি, যেটা শুরু থেকেই বলছিলাম। তো আপনাকে ধরার পরে যে এই যে হাতিরঝিলে নিয়ে যাওয়ার যে বিষয়টা, এইটার পেছনে কে বা কারা ছিল এবং সেদিন আসলে ঠিক কি হয়েছিল আপনার সাথে? মানে এটাও কি আসলে কোনো নাটক ছিল কিনা? হ্যাঁ, এটা সম্পূর্ণটা একটা নাটক। এটা তো আমি মানে এটা মিডিয়াতেও বলা হয়েছে একাধিকবার। তো যেহেতু এই প্রশ্নটা আসলে অনেকেই করতে চান, কারণ এটার একটা কারণও আছে। দেখুন, আমাদের মানে নির্যাতনের লেভেলটা বাংলাদেশে এমন পর্যায়ে গেছে যেটা অনেকে কল্পনাও করতে পারে না। হ্যাঁ, এটাও কি সম্ভব? এই জন্য এই কাহিনীটা, আমার যে এই ঘটনাটা, এটা এমন পর্যায়ের আমি নিজেই মানে চিন্তায় পড়ে গেছি যে এরা আমার বাংলাদেশের বাহিনী, এরা আমার দেশের বাহিনী, আমার দেশে মানে একটা রাষ্ট্রীয় বাহিনী হইয়া আমাদেরকে কাপড় খুলে ফেলতেছে। মানে এটা মানে ভাবলে সুবহানাল্লাহ, মানে এটা কি বলবো ভাই, এগুলা মনে হয় যে চিল্লায় কান্দি। মানে এইগুলা যখন মনে হয়, মানে পৃথিবীতে মনে হয় যে আমাদের কেউ ছিল না। মানে পৃথিবীতে মনে হয় যে আমাদের আসলে ওই সময়টাতে মনে হইতো যে আমাদের কেউ ছিল না। আপনি কি বলবেন, মিডিয়ার একটা গাড়ি মনে করেন আসতেছে, মিডিয়ার গাড়িকে হুমকি দিয়ে চলে গেছে। আমার মনে হইতেছে ইন্ডিপেন্ডেন্ট সম্ভবত হাতিরঝিলে ওইদিকে ঢুকছে, দুই প্রান্তে আপনার 1.5 কিলো 2 কিলোর মাঝখানে আপনার পুলিশের ব্যারিকেড দিয়ে বড় বড় গাড়ি রেখে এই রোডে কেউ ঢুকতে পারবে না, এইভাবে রেখে আমাদেরকে চোখটোকিয়া করে নিয়ে গেছে। নিয়ে গিয়ে আপনার করছে, মানে প্রথমে একটা মহিলা আমার জড়ায় ধরতেছে। মানে আমার চোখ খুলতে আমি দেখি একটা মহিলার পাশে বসা। এটা তো অনেকবার বলছি যে আমাকে মহিলার পাশে বসা, আমাকে মহিলার জড়ায় ধরতেছে। তো আমি হাত সরায় নিচ্ছি, পিছন থেকে একজন জোরে আমার হাত করে আবার ধরায় দিচ্ছে। তো আমি আসলে ওই সময়টাতে বিশেষ করে মানে ওই মহিলা যখন জড়ায় ধরতেছিল, উপরের দিকে তাকায় তাকায় চোখের পানি ঝরতেছিলাম, আর বলতেছিলাম যে আল্লাহ, আমাদের তো পৃথিবীতে কেউ নাই। আমার উস্তাদ মুফতি নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানা, হুজুরের কথা মনে পড়তেছিল। হুজুর খুবই সরকার বিরোধী এবং খুব আপসহীন মানুষ ছিলেন। মনে হইতেছিল যে আল্লাহ, আমাদের উস্তাদও যদি থাকতো, আজকে আমরা ছোট মানুষ, হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু যেই কাজগুলো করা হচ্ছে, হয়তো মরহুম নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই জীবিত থাকলে এরা আমাদের উপর এত নির্যাতন নিপীড়ন করতে পারত না। বাকি ওই সময়টাতে আমাদের পৃথিবীতে তো কেউ ছিল না। মানে এমন অবস্থা যে আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই। মানে আপনার কি বলবো, এইভাবে হাত একবার উপর দিকে তুলে একবারে হাঁটু এইভাবে গেড়ে দিয়ে, মানে মানুষ একবারে অসহায় হলে যেভাবে কান্না করে না, আমি চিৎকার করে কান্না করছিলাম। মানে এইভাবে যে আল্লাহ, আমাদের তো কেউ নাই, আল্লাহ আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। মানে ওরা মানে এদের মধ্যে ন্যূনতম মায়া দরদ, আমার কেন জানি মনে হইতেছিল যে এরা মানসিকভাবে বিকারগ্রস্ত, নাকি নেশা করতে করতে এমন অবস্থায় চলে গেছে এটা মানুষের জন্য মায়া হয় না। আপনি আমি বা আমরা কতটুকু রাগ করতে পারবো? আপনি মনে করেন রাগ করছেন, অনেক রাগ করছেন, যে একটা মানুষকে আপনি মারতে গেছেন, যদি ওই লোকটা কাইন্দা দেয় বা কান্না করে, তখন তো মায়া লাগে না? আমি দেখতেছি যে আমি এক পর্যায়ে বলি আপনার, আমার যখন কাপড়টাই না খুলে ফেলতেছে, ওই পর্যায়ে আপনারা কয়টা ক্যামেরা লাগাইছেন এখানে? এর চাইতে বেশি ক্যামেরা, মানে পুরো একবার একটা মানে মনে হচ্ছে একটা নাটকের বা অনেকগুলো ক্যামেরা একসাথে, অনেকগুলো মানুষ, শুটিং চলছে, শুটিং এর মতো। তো আমি এক পর্যায়ে ওই আমার যখন খুলে ফেলতেছে, তখন আমি বলছি যে দেখেন, আমারে এটা খুলিয়েন না, আমার কাপড় চোপড় খুলিয়েন না, একটা মেয়ে আছে এখানে। হ্যাঁ, তো এটা তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার এভাবে নাকি কাপড় খুলতে নিছিল, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেছিলেন, মানে ছোটোবেলায়, অনেক ছোট। তো আমরা তো প্রাপ্তবয়স্ক, তো আমার এই অবস্থায় আপনার একটা মেয়ের সামনে, অপরিচিত লাইট ক্যামেরার সামনে, এর সাথে পৃথিবীতে তো আর লজ্জা হইতে পারে না যে সারা জীবন আমার শরীরের এই অঙ্গগুলো দেখা যাবে। মানে এটা তো ভিডিও হচ্ছে, মানে হয়তো মুছে যাবে না, মানে এটা কল্পনারও বাইরে যে এই ভিডিওটা হচ্ছে, যে এরা আপনার সারা জীবন থাকবে, আমার বাচ্চা বা আমার সন্তান বা আমার আশপাশ সবাই এটা দেখবে। মানে এটা তো আপনি বুঝতে পারেন। মানে তখন আমি বলেই ফেলছিলাম যে ভাই, অন্তত আপনারা এটা করিয়েন না, আপনারা কি বলতে বলেন আমরা সেটাই বলবো, আমি সেটা বলবো, আপনারা আমার কাছে কি চান সেটা বলেন। এমনকি যদি বলেন যে সরকারের বিরুদ্ধে আর বক্তব্য দিও না, আমি বক্তব্য দিব না। এটা তখন আমি মানে উলঙ্গ হওয়ার ভয়টা এত বেশি পাইছিলাম, অন্য কোনো কিছুর ভয় পাইনি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, কসম করে বলতে পারবো, আমি উলঙ্গ হওয়ার ভয়টা এত বেশি পাইছিলাম যে আমার এখন একটা মেয়ের সামনে, ক্যামেরার সামনে আমার উলঙ্গ করে ফেলবে, মানে এটা আমি কল্পনা করতে পারি না। তখন আমি
ভয়ে বলছি, সরি মানে এই উলঙ্গ হওয়ার কারণে বলছি যে আমারে আপনারা কি বলতে বলেন, আমি যদি আর কোনো কথা সরকারের বিরুদ্ধে না বলতে হয় আমি বলবো। তো ওই কথা বলার পরে আমি দেখলাম যে কারাগারে থেকেই যুগান্তর পত্রিকা যাইতো, বিভিন্ন পত্রিকা যাইতো, পত্রিকায় দেখলাম যে মাহবুবুল আলম হানিফ সে আওয়ামী লীগের বড় সমাবেশে এই বলতেছে, বক্তব্য দিচ্ছে যে মাদানি বলছিল, বিশাল হাকডাক করছিল, এখন বন্দি হইয়া এখন বলে যে আমি আর বক্তব্য দিব না, মানে ব্যঙ্গ করিয়া। তো ওই বিএনপির 28 তারিখে সমাবেশের পরে এই বক্তব্যটা সে দিছিল। বিএনপিও বলতেছে হাকডাক দিচ্ছে 10 ডিসেম্বর এই করে ফেলবে সেই করে ফেলবে, মানে ওইটা হলো আমাদের ভয়টাকে তারা একটা উপস্থাপন করতে চেয়েছিল। তো আল্লাহ তাআলা আসলে কি বলবো ভাই, আল্লাহ তাআলা তো পরিণতি দেখান। না, আমি আসলে হতবাক হয়ে গিয়েছি আপনার এই কথাটা শোনার পরে। আসলে আমারও বলার মতো এই মুহূর্তে কোনো ভাষা নেই, এবং আমার মনে হয় যারা দর্শক শ্রোতা আপনারাও যারা দেখছেন যে আসলে এমন একটি কথা শোনার পরে আসলে বলার মতো কোনো ভাষা থাকে না যে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আসলে একজন আলেমকে এভাবে প্রকাশ্যে মানে উলঙ্গ করে ফেলা, বিবস্ত্র করা, এর চেয়ে বড় অসম্মান, লজ্জাজনক মনে হয় আর কিছু নেই। আমার মনে হয় এর থেকে মৃত্যু হাজার গুণে শ্রেয়। দর্শক, আপনারা দেখছেন যে কথা যায়নি বলা, আমাদের কথা বলার এ পর্যায়ে সময় হয়েছে আরও একটি বিরতিতে যাবার। আমরা বিরতির পরে এসে আরও কিছু মূল্যবান কথা তার থেকে জানবো। কোথাও যাবেন না, থাকুন আমাদের সাথে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটি বিরতির পরেই। বিরতির পর আর একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যে কথা যায়নি বলা। আমাদের সাথে কথা বলছিলেন জনপ্রিয় ইসলামিক বক্তা জনাব রফিকুল ইসলাম মাদানী। জনাব রফিকুল ইসলাম মাদানী, আপনি বিরতিতে যাবার আগে আসলে যেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সেটা আসলে আমি নিজেই হতবাক। আপনাকে এই যে জঘন্য কাজ আপনার সাথে করা হয়েছিল, আপনাকে বিবস্ত্র করা হয়েছিল হাঁটির জিরে নিয়ে, এর নেপথ্যে কে বা কারা ছিল? মানে এই যে আপনার সাথে ঘটনাটি হলো, কারা ছিল এই ঘটনার সাথে জড়িত, এবং তাদের আসলে মূল উদ্দেশ্যটা কি ছিল? আপনাকে যে ওইভাবে তারা, আপনি যে বলছিলেন ভিডিও ক্যামেরা সবকিছুই ছিল, তারা আপনাকে আসলে ভিডিও করতে চেয়েছিল, মানে চরিত্র হরণের জন্য তো অবশ্যই, কিন্তু উদ্দেশ্যটা কি ছিল আসলে, এবং এর পেছনে কে বা কারা ছিল তখন? আমি মানে এক বাক্যে বলতে গেলে দেখেন, মানে আমাদেরকে মূলত জাতির সামনে এমনভাবে উপস্থাপন করা যে উলঙ্গভাবে মেয়েদের সাথে বা সিগারেট খাচ্ছি, এটা হলো যে যারা ভারত বিরোধিতা করে, আওয়ামী সরকারের বিরোধিতা করে, এদের আসলে চরিত্রটা কেমন দেখেন, জাতির সামনে বোঝানো যে এদের অবস্থানটা দেখেন যারা কতটা খারাপ লোক, এই উপস্থাপনাটা করাই ছিল ওদের উদ্দেশ্য। যেমন শেখ হাসিনা একেবারে সংসদের ভিতরে একজন মানুষ, একজন আলেম শেখুল হাদিস মাওলানা মামুনুল হক দামাত বারকাতুমের নাম নিয়ে বলতেছিল যে হেফাজতের অমুক নেতা এই করছে সেই করছে। তো আসলে হলো এদের উদ্দেশ্যটা এটাই ছিল যে আমাদেরকে এমনভাবে উপস্থাপন করা জাতির সামনে যে আমরা যারা আওয়ামী লীগের বিরোধিতা করি, ভারত বিরোধিতা করি, এরা খুব জঘন্য মানুষ, আপনারা এদের কথা শুনবেন না। মানে মেসেজটা ছিল এটাই যে এরা খুব জঘন্য মানুষ, আপনারা এদের কথা নিয়েন না। এটা যেই মানুষের সমাজে যত বেশি গুরুত্ব, বা সমাজে যেই মানুষ যত বেশি ভালো মানুষ, তার কথার গুরুত্ব তত বেশি থাকে অবশ্যই। তো সেই জায়গা থেকে এই দেশের মানুষ তো ইসলামের ব্যাপারে খুবই সফট এবং ইসলামের ব্যাপারে খুবই দায়িত্বশীল। তো মানুষ আলেমদেরকে সম্মান করে, মোহাব্বত করে। তো তারা যখন দেখলো যে এই আলেমরা যখন আওয়ামী লীগ বিরোধিতা করে, ভারত বিরোধিতা করে, তখন মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করে, মানুষ সেটাকে খুব নর্মালি গ্রহণ করতেছে। তো মানুষ যেটাকে নর্মালি গ্রহণ করছে, অ্যাকসেপ্ট করছে, তখন তারা এটা দেখতেছে আমাদের জন্য বুমেরাং হচ্ছে, আমাদের সরকারের জন্য, আমাদের এই যে জুলুম করতেছি এটার জন্য সমস্যা। তো এই জন্য এই মানুষগুলোকে চরিত্র হনন করতে হবে। এবং এটা নৈপথ্যে ছিল, যেটা বললেন যে এটা নৈপথ্যে ছিল। প্রাথমিকভাবে আমাকে নিয়ে যায় হলো এসআই শোয়েব, জানি না সে কোথায় আছে, আল্লাহ ভালো জানে। এসআই শোয়েব আমার মামলার কোন বাহিনীর ছিলেন তিনি? পুলিশের, তেজগাঁও থানা পুলিশের এসআই। আচ্ছা। উনি আর একজন হলো শাহ আলম, তেনার বাড়ি নেত্রকোনা, আমাদের জেলায় বাড়ি, নেত্রকোনা সদরের বাড়ি। এবং আপনি কি তখন ডিবির হেফাজতে ছিলেন কিনা খুব সম্ভবত? না, আমি ওই সময় তেজগাঁও থানায় ছিলাম, রিমান্ডে। তেজগাঁওয়ের তৎকালীন তেজগাঁও জোনের 6টা থানার ডিসি ছিলেন ডিবির হারুন সাহেব। আচ্ছা আচ্ছা। এবং উনি মূলত এই ঘটনাটা ঘটাইছে, এটা ওনাদের যে প্রশাসনের যে লোক তারাই স্বীকার করছে। মানে এটার মূল নেপথ্যে ছিলেন উনি। মানে আমি আপনাকে যদি ওই শোয়েব এসআই এবং তদন্ত ওসি তৎকালীন শাহ আলম, ওনাদের মুখের মানে কোট করি যে আমি যখন কান্না করছিলাম চিৎকার করে করে, যে তাদেরকে বদদোয়া টাইপের দিচ্ছিলাম যে আপনারা এটা কি করলেন এসে, তখন তারা একজন, বিশেষ করে
শোয়েব এবং শাহ আলম চোখ দিয়ে মানে পানি পড়ার মতো, ওরাও একটু ইমোশনাল হয়ে গেছিল। ওরা বলতেছিল হুজুর এটা বলিয়েন না আমাদেরকে, এটার তো এই নাটকের পরিচালক হলো আমাদের হারুন সাহেব, টিভি হারুন, তারাই বলছে। তো আজকে দেখেন যে এই ডিবি হারুন বাংলাদেশে প্রশাসনের মাধ্যমে সে বিদেশে চলে গেল। সে কিন্তু প্রশাসনের মাধ্যমে গেছে, তাদের সহায়তায়। তো তাদের সহায়তায় গিয়া সেই ডিবি হারুন এখনো মিডিয়ায় কথা বলে, বলতেছে যে আমি কি করছি একটা দেখাক, নাউজুবিল্লাহ। আমি আমার কথাটা কিছু অস্বীকার করতে পারবে? তো এখন এগুলো করছে, করার পরে আপনার এইভাবে নাটক সাজাইছে। এখন সেই ডিবি হারুনকে এই সরকার, তাইলে এই সরকারের এই ইন্টারিম বলেন কিংবা বর্তমানে বলেন, কারো কাছেই তো এদেশের মানুষ নিরাপদ না। এখনো তো সেই ভারতীয় আধিপত্যবাদ এবং এই ভারতের নিরাপদ ছিল না, এখনো নেই, সেটা আমরা বলতে পারি। সেটআপটা তো পুরো সেটাই আছে। হাসিনা চলে গেছে, কিন্তু ডিজিএফআই এর সেই সেটআপ, এনএসআই এর সেই সেটআপ, কিংবা আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থা কিংবা বিভিন্ন সেনাবাহিনীতে আমলাদের মধ্যে থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটা সেক্টরে এখনো তো ওই রাঘব বোয়ালরাই, যারা কিনা হাসিনা আমলে জুলুম করেছিল। কোটি কয়েক, হাতে গোনা কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে কিংবা হাতে গোনা কয়েকজনকে সেফ এক্সিট দেওয়া হয়েছে, আর সব তো এখনো রয়ে গেছে। আচ্ছা, তো এই যে আপনার যে ঘটনাটি আপনি বলছিলেন, ওই সময়টা আসলে আপনার পরিবারের সদস্যরা, যা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, ঘটনাটা আসলে অনেক বেশি আলোড়ন সৃষ্টি করেছিল। তো আসলে এই বিষয়টাকে আপনার পরিবারের উপর সেই সময়টা আসলে ঠিক কি অবস্থার মধ্যে দিয়ে তারা গেছে, সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলতেন। ব্যাপক, এটা আপনার এমন জুলুম গেছে, আমার চেয়ে আমার পরিবার কষ্টে ছিল। কিরকম মনে করেন, আমাকে রাত 2টা 2:30টায় আমার ঘর থেকে তুলে নিয়ে আসছে। আমার পাশের রুমটাই, মানে পাশের খাটে মাঝখান দিয়ে পর্দা পার্টিশন দেয়া এরকম, আর ওই পারে হলো আম্মা ছিল। আমার আম্মা সবসময় একটা কথা বলতো, বাবা তুমি যে টাইপের কথা বলো, আমি তো জানি তোমার অ্যারেস্ট করবে, কিন্তু আমার একটা দোয়া আল্লাহর কাছে যে তোমারে যদি গ্রেফতারও করে আমার সামনে থেকে যেন নিয়ে না যায়। এটা আম্মা সবসময় বলতেন, সব সময়, যে আমার যেন সামনে থেকে নিয়ে না যায়, আমি সহ্য করতে পারবো না। তখন আমার আম্মার পাশের কাঠ থেকে, আমি ওই কাঠে, আম্মা ওই কাঠে, খাটের মধ্যে, তো আমার ওখান থেকে ধরে নিয়ে আসা হয়। এবং আমাকে এমনভাবে ধরে আনা হয়েছে যেটা শুনলে মানে রাত 2:30টার সময় মানুষ তো ঘুমায়, আমি ঘুমাচ্ছি, আমার পরনে একটা লুঙ্গি সাদা, আমি ওই সময় সাদা লুঙ্গি পরতাম, আর একটা ফতুয়া, সাদা ফতুয়া, গেঞ্জি টাইপের ফতুয়া, তো ওই ফতুয়া পরা আর লুঙ্গি পরা। ওই অবস্থায় অনেক সময় কিন্তু আপনার ঘুমে থাকলে তো কাপড় চোপড় ঠিক থাকে না, ওই অবস্থায় লুঙ্গি শক্ত করে ধরে আমরা এইভাবে নিয়ে আসছে। তখন আমি এক হাতে এইভাবে লুঙ্গিটা ধরে রাখছিলাম আর বলছিলাম যে আমাকে একটু সুযোগ দেন যে আমি কাপড় চোপড় পরি, আমি তো কোনো সন্ত্রাস না, পালাইয়া যাব না বা কোনো কিছু করবো না, আমি তো রাষ্ট্রবিরোধী কোনো ব্যক্তি না, বা আমি দেশের এমন কেউ না যে আমি চুরি চামারি করে কোথাও থাকতে পারবো। আমার তো মোটামুটি চিনে, আমি একটু সময় দেন, আমি কাপড় চোপড় পরে, আমি জানি আপনারা আমাকে অ্যারেস্ট করবেন, নিয়ে যাবেন। মানে আমি এতগুলো বলছি না কথা, এত সময় নিয়ে বলতে পারি নাই, মানে মনে করেন যে 10 সেকেন্ডে কথাগুলো বলছি, মানে আমার এইভাবে হাতে ধরেই একটা কালো এয়ার লাগাইয়া অল্প ধরে এইভাবে মুখ ইয়া করে বাইরে। আপনার আম্মা তখন আপনার পাশের রুমেই ছিলেন, ওরা চিৎকার করতেছে, মহিলারা, আমার বাস্তি প্রাপ্তবয়স্কা মানে মেয়ে, ওদের পর্যন্ত ওদের কাপড় চোপড় খেতা কম্বল উঠাইতেছে, মোবাইলগুলো নিয়ে আসতেছে, মানে পর্দা, আমাদের তো পরিবার পর্দা করে, এই পর্দা লঙ্ঘন করে টেনে হিচড়ে সব একবারে উদাম করে সব মোবাইল টোবাইল আমার বাস্তি তো এইভাবে কাপড় চোপড় জড়ায় করে ফেলছে। মানে কোনো পর্দা লঙ্ঘন করা, মানে একটা মানুষের ন্যূনতম কোনো যে আইনি প্রক্রিয়া অবলম্বন করা কিছুই না। এবং আপনাকে যে পরবর্তীতে আপনি আরেকটু বলি যে জুলুমটা আমার পরিবারের উপর আরো কি হয়েছে। আমাকে যখন নিয়ে আসছে, আমি পরে গিয়ে শুনছি বা কারাগারে থেকেও শুনছি পরিবারের সাথে, পরের 3 দিন আমাদের বাড়িতে পুলিশ ছিল, আমাদের বাড়ির পুরো আশপাশ ঘেরাও, পুরা থানার মানে বা জেলা থেকে পুলিশ নিয়ে পুরা বাড়ি, আমার বাড়ি থেকে যেন কেউ বের হয়ে মিডিয়ার সামনে কথা না বলতে পারে। এত ক্ষোভের কারণ কি ছিল আপনার প্রতি? আসলে এই যে ভারত বিরোধিতা, এক কথায় এই বাংলাদেশে সবচেয়ে বেশি ক্ষোভের শিকার শরীফ ওসমান হাদি ভাই বলেন বা যারাই ক্ষোভের শিকার হয়েছে, এটার অন্যতম কারণ ভারত বিরোধিতা। এবং বাংলাদেশে যারা গুম খুন হয়েছে এদের বেশিরভাগের আপনি খোঁজ নেবেন একবারে, একটাই কারণ ভারত বিরোধিতা, এখানে আর কোনো কারণ নেই।
আচ্ছা, এই যে আপনাকে যে মুক্তি দেওয়া হলো 2023 সালে ডিজিটাল নিরাপত্তা আইন সহ সবকটি মামলায় মুক্তি দেওয়া হয়েছে, এবং এরপরে আপনি খুব সম্ভবত একটি ওয়াজ মাহফিলে বলেছিলেন যে এই যে আইন আদালত আইনজীবী এদের পিছনে আসলে আপনার কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে, মানে অনেক অর্থই আপনাকে ব্যয় করতে হয়েছে। তো এই প্রক্রিয়াটা আসলে কি ছিল, এবং তারা যে আপনাকে জামিন দিয়েছিল বেশ কিছু শর্ত সাপেক্ষে মুচলেকা দিয়ে, আমরা যতদূর জানি, সেই বিষয়টা যদি একটু বলেন। আপনার মানে মুসলেখা বলতে আমি আপনার বলি, হাইকোর্টে আমার মামলা ছিল 7টা, এক কথায় 7টা মামলা। মানে কি, কসুর প্রধানমন্ত্রী মান্য, মানে আমাদের তো আর কোনো লিগ্যাল কারণ পাই নাই, মানে আমরা তো কাউরে মারি নাই, কাউরে হত্যা করি নাই, কাউরে দর্শন করি নাই, কাউরে নির্যাতন করি নাই, তাহলে কি মামলাটা দিবে? একটা বক্তব্য কাটিং করে আগেও নাই পিছনেও নাই, যে আমার বক্তব্যটা আগে পিছনে সবটা লাগাইলে কিন্তু আপনি শুনবেন যে অনেক সুন্দর। ভাই, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যদি কেউ চলে যায়, ইসলামের বিরুদ্ধে চলে যায়, একজন মুসলমান কি তাকে মানতে পারবে? যদি আপনি প্রশ্ন করেন যে আমি মানি না, বললাম কেন, তাহলে মানতে হবে, তাহলে তো নাউজুবিল্লাহ, তাহলে আমি মুসলমানই থাকি না। আমি এই কথাটা বলার কারণে আগেও নাই পিছনে নাই কাট করে বলা হয়েছে, শুধু ওই অংশটুকু, শুধু ওই অংশটুকু দিয়ে যে আমি এটা বলছি, এই জন্য আমার মামলা দেওয়া হয়েছে। এই জন্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন কুকন, বিএনপির অ্যাডভোকেট, উনি আমার আইনজীবী ছিলেন, উনি আমার মামলা লড়ছেন। উনি প্রশ্ন করছিল যে মাই লর্ড, একটা কথার কারণে কি একজনের 7টা মামলা হইতে পারে? এবং একই মামলায় 4টা মামলায় জামিন হইছে, জি, আর 3টা মামলায় আপনি জামিন দিচ্ছেন, আটকে রাখতেছেন, তাহলে ওইগুলো কেমনে জামিন দিচ্ছেন? একই তো কথাই। ওবায়দুল হাসান, নেত্রকোনার মানুষ, ভাবছিলাম যে এই লোক বিচারপতি হয়েছে, পরে অন্তত একটু সিম্পেথির কারণে হইলো আমার জামিনটা দিবে। এই বদমাইশ, এই ভণ্ড লোক এই প্রধান বিচারপতি হয়েছে কিছুদিন আগে, তার ভাই হইলো প্রধানমন্ত্রীর পিএস নাকি সাজ্জাদ, নেত্রকোনার। দেখেন, আমি সাজ্জাদ ভাইকে নিয়ে কিছু বলতে চাই না, উনি এলাকার উন্নয়ন করছে, অনেকেই হয়তো আমাকে বলবে যে হুজুর এই মানুষটা এলাকার উন্নয়ন করছে, নেত্রকোনার আওয়ামী লীগ করুক, আপনি এলাকার মানুষ হিসেবে বললেন, ওনারা নিয়ে আমি বলতে চাই না। কিন্তু তার ভাই ওবায়দুল হাসান, সে ডিরেক্ট মাহবুবউদ্দিন কুকন সাহেবরে, মানে একটা তো আইনের ভাষা আছে, ভাষা নাই, সন্ত্রাসের ভাষা, প্রধান বিচারপতি সে রাষ্ট্রের, সে বলছে না এগুলোর কোনো জবাব নাই, যা বলছি বলছি, আপনি চুপ থাকেন। মাহবুবউদ্দিন কুকন সাহেব, আমি নিজে কথা বলে বলতেছি, ভরা মজলিসে একদম একবারে আদালতের ভিতরে, না কোনো কথা চলবে না, মানে 4টা মামলায় আপনি জামিন দিচ্ছেন, 3টা দিচ্ছেন, পরবর্তীতে আবার 3টা মামলায় জামিন হয়েছে হাইকোর্টে। এই জামিনের কাগজ গেছে জেল গেটে, এনএসএ এর 2জন অফিসার গেছে, একবারে অন দ্য রেকর্ড, ফার্স্ট টাইম মনে হয় বলছি, এগুলো বলার কথা ছিল না। এনএসএ এর এই কথাগুলো জানার জন্য আপনাকে আল্লাহর কুদরত কি দেখেন, সুবহানাল্লাহ, এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছে। আমি আগের রাতে আমার হাইকোর্টের জামিন যখন হয়েছে শুনছি 7টা মামলা, আগের রাতে আমি খবর পাইছি বলি, আমি স্বপ্ন দেখছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যে 2জন অফিসার কারাগারের ভিতরে আসছে, আমার রুমে আইসা ঢুকছে, আমার নিয়ে যাচ্ছে, আমার সাথে কি কথা বলবে। পরের দিন সকালবেলায় সত্যি সত্যি 2জন এনএসএ এর অফিসার, আমি নামগুলো বলতে চাচ্ছি না, নামগুলো বলা দরকার না, আমি নামও জানি ওদের, ওরা গেছে। যাওয়ার পর তারা কি এখনো দায়িত্বে রয়েছেন? এদের একজন বাইরের রাষ্ট্রদূতের বা ওই অফিস, যে আমাদের যে দূতাবাসগুলো, ওই দূতাবাসের দায়িত্বে আছে। আচ্ছা, একজনের নাম মুর্শেদ, আমি বলে দিই, একজনের নাম মুর্শেদ, তার বাড়ি নেত্রকোনা। আশ্চর্য বিষয় হলো, আমার উপরে জুলুমের কয়েকটা মানুষ হলো আমার নিজের জেলার মানুষ, এটা খুব কষ্টের। এই ওবায়দুল হাসান বিচারপতি এবং এই মুর্শেদ সাহেব, তখন আমাকে এরা হলো, আপনার নাম বলে যেহেতু বলতেছি, মানে কোনো তো আনকোট কথা বলার সুযোগ নাই, একবারে কোট করে বলছি, ওরা শুনলে বলতে পারবে যে হুজুর তো সত্য বলছে, কারণ ওরা তো কিছু না করতে পারুক, তবু তো বলবে যে দেখেন হুজুর আমার নাম মিথ্যা বলছে। ভাই, এদের বডি ল্যাঙ্গুয়েজ এমন বাজে ছিল যে আমি প্রায় 2.5 বছর জেল খাটছি, তবু আমি তাদের কাছে যেন মাপ চাই, আমি ভুল করছি, অন্যায় করছি, আমার মাফ করে দেন, আমার বাইর করেন, মানে এই টাইপের আচরণ। তো আমি তো এই আচরণ করতে পারি না, আল্লাহ মাফ করুক, আমি এই ধরনের লোকই না। আমার কারাগারে মানে 1 ডজন বর্তমানে মন্ত্রী এমপি আমার সাথে থাকছে কারাগারে, এই যে বর্তমান সরকারের মন্ত্রী কিংবা ইন্টারিমের সময় ছিল, এমন অসংখ্য লোক আমার সাথে ছিল। এই যে আপনার মন্ত্রী রবিউল ইসলাম রবি ভাই, যোগাযোগ মন্ত্রী, একবার আমার পাশের রুমে ছিলেন। এই জাহাঙ্গীর ভাই এমপি উত্তরার, এরপর রাজীব ভাই, আমরা একসাথে ক্রিকেটও খেলছি জেলখানায়, রাজীব হাসান বর্তমানে মন্ত্রী। তো এরপরে আরো আছে মিয়ানুরউদ্দিন অপু ভাই, তারেক রহমান সাহেবের পিএস মিয়ানুরউদ্দিন অপু ভাই, বর্তমানে হুইপ উনি ছিলেন। বা আমাদের জামাত ইসলামের রফিকুল ইসলাম খান সাহেব আমার পাশে ছিলেন, জামাত ইসলামের আমির সাহেব আমাদের পাশের ইয়াতেই ছিলেন, বিল্ডিংয়ে ছিলেন। তো এরা সবাই কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে দেখছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ এরা জানে, কারাগারের ভিতরেও। তো মানে এটা ওনাদের নাম কেন বলছি, যারা দেখছে সবাই জানে কারাগারে। আলহামদুলিল্লাহ, আমার সুবেদার বা
জেল কর্তৃপক্ষ যারা আছে তারাও জানে আমি কখনো, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্রদত্তই হইতে পারে, আল্লাহ তাআলা ছাড়া নিজের কোনো ব্যক্তিগত ক্রেডিট নেই, কখনোই নতজানু হই নাই। তো এরা গিয়ে এমন একটা অ্যাটিটিউড করতেছে আমি যেন মানে জামিন হয়েছে তো হয়েছে, আমি যেন মাপ চাই, বলি যে আমি আর জীবন এগুলো বলবো না, আমরা মাফ করে দেন, জামিন দেন। জি। তখন আমি ওদের সাথে একটু তর্কে জড়ায় যাই, বিশেষ করে মুর্শেদ সাহেবের সাথে, নেত্রকোনার সে এনএসএর অফিসার, তাকে তৎকালীন একজন অফিসার ওনাকে পাঠাইছে। জি। তো উনি এমন ভাষায় কথা বলতেছিল যে বেশি বাইরে গেছেন, এই সেই, অনেক বেশি বুঝেন, মানে খুব কড়া ভাষায়। আচ্ছা। তখন আমি বলছিলাম যে আপনারা এরকম চাচ্ছেন কেন? আমি শুধু এতটুকু বলছিলাম যে দেখেন, আমি যদি ভুলও করে থাকি, আমি তো 2.5 বছর কারাগারে, 26 দিন টানা আমার রিমান্ড গেছে, কত শাস্তি কত কিছু হয়েছে আপনারা জানেন সব, এখনো আমাদের কাছে এরকম আশা করেন যে আমরা মাপ চাই, ক্ষমা চাই, বের হব? এইটা বলার সাথে সাথে একবারে টেবিলে থাপ্পড় দিয়া, মানে আমরা কথা বলতেছি জেল গেটে, থাপ্পড় দিয়ে উঠে গেছে, এই ওর পরিবর্তনই হয় নাই, মানে আমরা গালি শুরু করছে, এই ওর পরিবর্তন হয় নাই, মানে আপনি বদমাইশ। শোধরান নাই? হ্যাঁ, আপনি অশুদ্রায় নাই, ওরা কি এর মুক্তি দিব, যাও চলো, মানে আরেকজন অফিসারের নাম বলে বলছে উঠো, দাপ চলে। আমার মনটা একবারে দুমড়ে মুচড়ে গেল। আর আমি তখন আবার মনে হইতেছিল, হ্যাঁ রে, আর একটু নরম হয়ে বললো তো পারতাম। আসলে তো ভাই আমার আম্মার কথা, আমার ছোট ছোট বাস্তি বেসরে আমার বাবা ডাকে, আমি তখন বিয়ে করি না, আমার ছোট একটা বাতিজা ছিল এরা আমার বাবা ডাকতো, এদের কথা খুব মনে পড়তেছিল। আমার ওই মানে যাদের সাথে ঘোরাঘুরি করতাম বা আমার প্রতিষ্ঠান, আমার আম্মা, এদের কথা খুব মনে পড়তেছিল। আমি যখন ওদের সাথে তর্ক করি, আমি তর্ক করছি কিন্তু করার পরে মানে আমি তো বলছি যে এরা এই যেইভাবে বলে, এই সাইন করো, এই করো, আমি বের হব না এইভাবে। তখন আমি তর্ক করার পরে কিন্তু মনটা আবার খারাপ হয়েছে যে তাদের কাছে ফিরতে পারবে না, তারা না, পথে এখন আছে। তখন মনে হইতেছে আরে একটু সহ্য করে ফেলতাম, বাইরে গিয়ে যাই করি, কথা তো বলবোই, আমি তো জানি আমাকে আমি চিনি, কিন্তু এনে একটু নরম থাকলেও তো থাকতে পারতাম। কিন্তু এদের সাথে তর্ক করে বিপদ হয় আরো 6 মাস, মানে এদের সাথে তর্ক করার কারণে আপনার মামলা আরো বাইরে যায় এবং পরবর্তীতে আর জামিনগুলো বাতিল হয়ে যায়, এই হাইকোর্ট স্টে করে দেয়, আরো 6 মাস আমার ভিতরে থাকা লাগে এই একটা কথার কারণে। আপনার জীবন থেকে যে এই যে মূল্যবান সময়গুলো কেড়ে নেওয়া হলো, আপনি যে ছোট ছোট ভাস্তিদের কথা বলছিলেন, আপনার চরিত্র হননের চেষ্টা করা হলো, আপনার পরিবার এই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, আপনার আম্মা নিশ্চয়ই আপনার পথ চেয়েছিলেন, পুরো পরিবারই আপনার পথ চেয়েছিলেন, পরিবার একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে, এই যে জীবনে এত কিছু ঘটে গেল, এই সব কিছুর জন্য আসলে আপনি কাকে দায়ী করেন, বা আপনি আসলে কোনো আইনি পদক্ষেপও কি পরবর্তীতে নিয়েছেন কিনা? আসলে বিষয় হচ্ছে কি, মানে আইনি পদক্ষেপ এই বিষয়টা আমি একটু শেষে বলছি। প্রথমে বলি যে এই অবস্থার জন্য দায়ী হলো আওয়ামী লীগ এবং ভারত। এই অবস্থার জন্য দায়ী হলো এদের, মানে বিশেষ করে আওয়ামী লীগের এবং এই প্রশাসনের ভারতের গোলামি। এই গোলামির মানসিকতার কারণে এরা আমাদের উপর এই জুলুমটা করছে। আর এরা যে জুলুমটা করছে, এই জুলুমটার পরে আমরা কি কোনোভাবে আওয়ামী লীগকে ভালোভাবে নিতে পারবো? ভাই আমার জীবনে 24 বছর থেকে নিয়ে 27 বছর পর্যন্ত 3টা বছর, মানে আমার লাইফের 21 থেকে নিয়ে 21, 22, 23 3 বছর, তাইলে প্রায় 3 বছর, 24 আমার বয়সের সময়, 24 থেকে 27 এই সময়টাতে আমার জীবনের একটা মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম, যৌবন বয়স। আমি তখন ওই দিন মেয়ে দেখছিলাম, যেদিন আমাকে অ্যারেস্ট করা হয় রাত্রে, ওই দিন মেয়ে দেখা হয়েছে, এবং 10 দিনের মাথায় সম্ভবত বিয়ে, না ওই রাত্রে আমাকে দূরে নিয়ে আসছে। আমি যেদিন মেয়ে দেখে আসছি ওই রাত্রে আমাকে দূরে নিয়ে আসছে। আমাকে বলেন যে 24 থেকে 27 এই 3টা বছর একটা মানুষের জীবনের মূল্যবান সময়, আমাকে আমার পরিবার থেকে, আমার মাদ্রাসা থেকে, আমার মা থেকে, আমার ভাই থেকে, আমার ছোট ছোট বাস্তিদের থেকে, আমার ছাত্রদের থেকে আমাকে এভাবে উঠে নিয়ে আসছে। আর আমি ওদেরকে কি ভালোভাবে নিতে পারবো? এখন যারা অনেকে কষ্ট পান, আওয়ামী লীগের অনেক পরিচিত লোক আছেন, বলে যে একবারে ক্লোজ সম্পর্ক, অনেকের সাথে তো রাজনীতি ভিন্ন দল হইতেই পারে, তো এরা বলে যে হুজুর আপনি এতটা, মানে আমি বলি ভাই কি করব বলেন। এরা যখন শুনে যে হুজুর আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে, আন্দোলন করছি ঢাকায়, আমি কিন্তু আন্দোলনও ছিলাম আওয়ামী লীগ যেদিন বাতিল হয়, একবারে ইয়ার সামনে, যমুনার সামনে, তো আমি কিন্তু পরের দিন গিয়া ঘোষণা দিয়া গরু জবাই করছি বাড়িতে। আচ্ছা, বিশাল আয়োজন করে, বাংলাদেশে একটা গরু জবাই হয়েছে, এটা আমি গরু জবাই করছি আমার নিজের টাকার। এরপরে আবার যখন হাসিনার রায় হয়, আরেকটা গরু জবাই করছি। আচ্ছা, আমি কিন্তু এগুলো কিন্তু মিডিয়া তো আসছে। তো এইটা করার পরে পরিচিত আওয়ামী লীগের লোকেরা অনেকেই বলে যে হুজুর এগুলো আপনি একটু বেশি করতেছেন, হ্যাঁ, বা আমার একবারে নিকটাত্মীয় যারা আছে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, আমি তখন তাদেরকে বলি ভাই বলেন আমার কি অপরাধ ছিল?
যে আমি 24 বছর বয়সে আমি বিয়ে করব বা আমার এখন মাদ্রাসা নিয়ে আগ বাড়ানোর মাত্র পড়াশোনা শেষ করলাম, ঠিক আছে আমি আপনাদের কথা মাইনে নিলাম, আওয়ামী লীগের ভাইদেরকে বলি যে আমি মাইনে নিলাম যে আমি ওই বক্তব্যটা ভুল করছি বা যে কোনো একটা কথার জন্য জীবন থেকে কথার জন্য ভাই আমার জীবন থেকে 3টা বছর সময় আমাকে উলঙ্গ করে ফেলবে, আমাকে মারবে, রিমান্ডে নিবে, কথার জন্য এটা আপনারা মানেন? তাইলে যদি আপনারা মানেন, আজকে যারা বিএনপি সরকারের সমালোচনা করেন কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সমালোচনা করছেন, আপনাদেরকেও তো বন্দী করা উচিত, আপনাদেরকেও এখন উলঙ্গ করা উচিত। আপনারা কি এটা মানবেন? একই শাস্তির আওতায় একই শাস্তির। আমরা যদি ওই সময় আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করবার কারণে, তাইলে আমি যখন দেখি যে আমার জীবনের এত গুরুত্বপূর্ণ সময় এইভাবে নিয়ে গেছে, শুধু নেয় নাই, জি মানে এই একটা টক শো কিংবা একটা কথায় আমি এটা প্রকাশ করতে পারবো না ভাই। আমাদের জুলুমটা কি লেভেলের ছিল, আমাদেরকে নিচে আসতে দেওয়া হইতো না। প্রথম দিকের এক বছর এমন গেছে যে আমরা একটা বোতল নিয়ে, মানে এটার কষ্টটা আপনাকে বুঝাইতে পারবো না আমি বক্তব্য দিয়া, একটা বোতল নিয়ে নিচে দাঁড়াইতাম, মানে আমাদেরকে 2তলায় বা 3তলায় রাখা হইতো, আমি বোতল নিয়ে গিয়ে দাঁড়াইতাম পানি আনতে, যাতে করে একটু খোলা আকাশ দেখতে পারি। কেন? কারণ ওই পানি আনার জায়গাটা ছিল নিচে, খাবার পানি আনার, ওখানে গিয়ে বন্দিরা আবার কি করতাম জানেন, পানিটা যাই ভরতাম না, বললেই কিন্তু বলতো এই চলেন যান, এই জন্য একটু দাঁড়ায় থাকতাম। মানে আপনি এটা কল্পনা করতে পারেন, মানে আমি না শুধু কতটা অসহায় আসলে, আমি না শুধু, ওখানে আরো যারা মানুষ যারা ছিলেন, অনেক পাওয়ারফুল মানুষ বিগত সময়ে জি ওই সরকারের আগের সরকারে ছিল, ওনারা পর্যন্ত এই অবস্থাগুলো শিকার হয়েছে। জি আমরা জানি আসলে আপনার সাথে এরকম একটা প্রোগ্রামে বা একটা টক শোতে বসে আসলে আলোচনা শেষ করা সম্ভব না, আপনার অসংখ্য কথা রয়েছে। আমরা আসলে অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, তো আপনি সেই নেত্রকোনা থেকে আসলে কষ্ট করে এসেছেন এবং আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকেও ধন্যবাদ, এসএটিভির কর্তৃপক্ষ বিশেষ করে সালাউদ্দিন সাহেবকেও ধন্যবাদ, উনি আসার পরে যে আন্তরিকতা দেখিয়েছেন। আর আমি আপনার প্রশ্ন ছাড়া একটা কথা বলবো, জি অবশ্যই, এই বিষয়টা যদি প্রচার করেন আমি খুব খুশি হব। জি জি বিষয়টা হচ্ছে, আবারও বলি, আলেম উলামারা এখনো বন্দী, এটা আমরা কিন্তু সহ্য করতে পারছি না। আমি 5ই আগস্টের পরে এবং আগে আমার কি বলে চারিত্রিক ধরন কিংবা মানসিক অবস্থান কিছুটা পরিবর্তন করছিলাম। 5ই আগস্টের আগে আপনারা আমাকে যেভাবে দেখছেন, 5ই আগস্টের পরে এইভাবে না। 5ই আগস্টের আগে আমি অনেকটা আন্দোলন কিংবা বিদ্রোহ বিপ্লব এগুলো বিশাল করতাম। 5ই আগস্টের পরে ভাবছিলাম যে কিছু নীরব থাকবো, সত্যি কথা, নীরব থাকবো, চুপ থাকবো, কিছুদিন যাক, এইভাবে পরিবার একটু বিবাহ করছি, করছি। কিন্তু আমার মনে হচ্ছে যে এরা থাকতে দিবে না। এরা কারা? ওই যে স্টেট ডিপার্টমেন্ট যাদেরকে বলা হয়, যারা কিনা এই ভারতের গোলামি করে করে রাষ্ট্রটাকে একটা পর্যায়ে গিয়ে নিয়ে যায়। আমরা আপনার কথা সূত্র ধরে বর্তমান সরকার যারা রয়েছেন, যারা নীতি নির্ধারণের পর্যায়ে রয়েছেন, তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং অবিলম্বে যেন যারা কারাবন্দী রয়েছেন, যে সকল মানুষ যারা আছেন, যারা বিনা দোষে বিনা অপরাধে আসলে বছরের পর বছর বা মাসের পর মাস জেল খাটছেন, আমরা অবিলম্বে তাদের মুক্তি দাবি করি এবং একই সাথে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও তাদেরকে মুক্তি দাবি করছি এবং মুক্তি শুধু দাবি করছি না, যদি আমাদের এই ভাইদেরকে মুক্তি না দেয়া হয়, এভাবেই ইসকনের নেতা এই চিন্ময় দাসকে মুক্তি দেওয়া হয়, আওয়ামী লীগ নেতাদেরকে মুক্তি দেওয়া হয়, আমরাও এই সরকারকে বলতে চাই সরাসরি আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। আপনারা আমাদের সাথে ছিলেন, মাজলুম ছিলেন, কিন্তু যদি এই একই চরিত্র আপনারা দেখান, তাহলে আপনাদের সাথে যে আমাদের মাজলুম জিন্দিগিতে একটা সৌজন্যবোধ বা সম্পর্ক স্থাপন হয়েছিল, সেটা আর থাকবে না। আমরা আন্দোলনে যেতে বাধ্য হব। এবং এসএটিভিকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। রাজা যায় রাজা আসে, প্রজা যায় প্রজাও আসে, কিছুই টিকে থাকে না, ক্ষুধার্ত সময় সবকিছুই গিলে ফেলে, কিন্তু গল্প রয়ে যায়। আর সেই গল্পগুলোই আমরা জানাতে চাই। আমরা জানতে চাই আপনার সাথে ঘটে যাওয়া নির্মম সেই বাস্তবতার গল্পগুলো। আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তার স্বাধীনতায় বাঁচতে পারে, ভয়হীন ও নিরাপদ জীবন কাটাতে পারে। আপনার সাথে ঘটে যাওয়া যে কোনো নির্যাতন কিংবা হয়রানির কথা এসএটিভির এই প্ল্যাটফর্মে এসে বলতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, অথবা মেইল করুন যে কথা যায়নি বলা @gmail.com এই মেইলে। আজ বিদায় নিচ্ছি, কিন্তু ফিরছি আগামী বুধবার ঠিক রাত 9টায় নতুন কোনো অতিথি নিয়ে, বলতে না পারা আরও নতুন কিছু কথা নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর বরাবরের মতোই থাকুন এসএটিভির সাথে। আল্লাহ হাফেজ।